এনটিআরসির যেসব কর্মকর্তারা বলে যে ভাইভা পরীক্ষায় তাদের ন্যূনতম জ্ঞান ছিল না, তাই আপনাদেরকে বলতে চাই, আমরা যারা ভৌতবিজ্ঞান থেকে পরীক্ষা দিয়েছিলাম, আমাদের কিন্তু পূর্ববর্তী যারা এই সাবজেক্টে নিবন্ধন করতো তাদের ক্ষেত্রে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে আলাদা আলাদা পরীক্ষা দিয়ে 100 নম্বরের পরীক্ষা দিয়ে তারপর সনদ সংগ্রহ করে এই বিষয়ে তারা সনদ সংগ্রহ করত। কিন্তু বিগত পরীক্ষার মধ্যে আপনারা যে কাজটা করেছেন সেটা হচ্ছে 1.5 মাস আগে একটা সিলেবাস দিয়েছেন, যেখানে ফিজিক্সে 50, কেমিস্ট্রিতে 50, মোট 100 নম্বরের একটা সিলেবাস দিয়েছেন। এবং এই 1.5 মাসে কিন্তু আমরা একটা সিলেবাস কমপ্লিট করে এসে পরীক্ষায় বসে রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, যা আপনার শূন্য পদের তুলনায় খুবই নগণ্য ছিল। আপনাদের শূন্য পদ ছিল প্রায় 13,000-এর মতো, আমরা কিন্তু লিখিত পাশ করেছি প্রায় 4,300-এর মতো। তার মানে কি আপনার শূন্য পদের চেয়েও কম সংখ্যক লোক আমরা রিটেনে টিকেছি। আমাদের যদি ন্যূনতম যোগ্যতা না থাকতো তাহলে এই 1.5 মাসে একটা ফিজিক্স এবং পদার্থের মতো সিলেবাস শেষ করে, এত বড় একটা সিলেবাস শেষ করে আমরা কীভাবে ভাইভা পরীক্ষায় গেলাম, সেটা আপনাদের বিবেকের কাছে রাখলাম। 13,000 প্রশ্ন রেখে আপনারা কিভাবে ভাইভা পরীক্ষায় যোগ্যতা মাপবেন? 1.5 মিনিটে কি কারো কোনো যোগ্যতা মাপা যায়? আমি ভাইভা পরীক্ষাতে 1.5 মিনিট ছিলাম। আমি একটা প্রতিষ্ঠানে প্রায় 6-7 বছর ধরে শিক্ষকতা করি। এই দেখেন এখনও এই স্কুলে আছি। তাহলে একটা এমপিভুক্ত প্রতিষ্ঠানে আমি 1.5 মাস ধরে শিক্ষকতা করছি, 1.5 বছর ধরে, 6-7 বছর ধরে শিক্ষকতা করছি একবার সুনামের সাথে। আর আপনারা 1.5 মিনিটের ভিতরে আমাকে অযোগ্য করে দিলেন। 1.5 মিনিটে একটা প্রার্থীকে যদি 6টা প্রশ্ন করা হয়, এটা একটা মুখস্থ নির্ভর ভাইভা হয়ে গেল। আপনি কি হ্যাঁ এবং না এই 2 পদ্ধতিতে ভাইভা নিয়েছেন? ভাইভা পদ্ধতিটা যদি মুখস্থের উপর নির্ভর করে হয়, তাহলে এই ভাইভা পদ্ধতিটার কতটা যৌক্তিকতা আছে? একটি ভাইভা বোর্ডে যাওয়ার পর একটা প্রার্থী সে রিল্যাক্স হওয়ার সুযোগ দিলেন না, বসার মাত্রই আপনি আমাকে প্রশ্ন করা শুরু করে দিলেন। এটা কোন দেশের ভাইভা নীতি? আপনি কি আমাকে জানতে চেয়েছিলেন যে আপনার শিক্ষকতার পূর্ববর্তী অভিজ্ঞতা আছে কি না, বা আপনি শিক্ষকতা করতে আসছেন কেন? এই কথা তো আপনি আমাকে জিজ্ঞেস করেন নাই। আপনি তো আমাকে জিজ্ঞেস করে দিয়েছেন এটা কি, এটা কি, এটা কি, এটা কি। তাহলে এটা তো একটা মুখস্থ নির্ভর পড়াশোনা। একটা মুখস্থ বিদ্যার উপর নির্ভর করে আপনি একজন মানুষকে যোগ্য কি অযোগ্য, প্রেজেন্টেশন আছে কি না এই কথা জিজ্ঞেস করলেন। প্রেজেন্টেশন তো তখন আপনি আমাকে একটা ডেমো ক্লাস দিতেন 10 মিনিটের জন্য, যে আমি এই 10 মিনিটে এই ক্লাসটার জন্য আমি পারফেক্ট ছিলাম কি না। আপনি কি সেটা করেছেন? যদি সেটা করতেন তাহলে আমি মেনে নিতাম। আপনি আমাকে ফেল দেন নাই, আপনি আমাকে নট কোয়ালিফাইড করেছেন। এই জন্য আমরা মাঠে আছি। ফেল দিলে আমার কোনো আফসোস ছিল না, কিন্তু আপনি আমাকে যে নট কোয়ালিফাইড দিয়েছেন এই জন্য আমার কাছে প্রশ্ন, আপনি আমাকে কেন নট কোয়ালিফাইড দিলেন? কারণ আমি কোয়ালিফাইড হিসেবে একটা প্রতিষ্ঠানে চাকরি করছি, সেখানে তো স্টুডেন্টরা আমাকে নট কোয়ালিফাইড করে নাই। আপনি একজন ভৌতবিজ্ঞানের টিচার আমার স্কুলে দিয়েছেন, তাকে দিয়ে আমরা কী পড়াই এখন জানেন? তাকে দিয়ে আমরা এখন বাংলা করাই, তাকে দিয়ে আমরা বাংলাদেশের বিশ্ব পরিচয় করাই। কারণ আপনি তো তাকে 17তম নিবন্ধনে যোগ্য হিসেবে পাঠিয়েছেন, কিন্তু প্রতিষ্ঠান তো তার কোনো কাজে লাগছে না। তাইলে প্রতিষ্ঠান তো বাধ্য হয়ে আমাকে ওই প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছে এই ভৌতবিজ্ঞান ফিজিক্স কেমিস্ট্রি পড়ানোর জন্য। তাইলে এবার বুঝেন, আপনারা 1-to-1 খেলা খেলেছেন, ইয়েস এবং নো করেছেন। আপনাদের যে ভাইভা মার্কটা ছিল সেখানে কোনো মার্ক ছিল না, আপনি মার্ক দিতে পারেন নাই। আপনাকে এনটিআরসি দিয়েছিল ইয়েস অর নো। আর আপনারা যদি এটা দেখাতে পারেন যে আপনারা মার্ক দিয়েছেন, তাহলে এটা প্রমাণ করুন যে মার্ক দিয়েছেন। আপনারা মার্ক দেন নাই, আপনার যাকে মনে হয়েছে ইয়েস করেছেন, যাকে মনে হয়েছে নো করেছেন। যাকে কালো মনে হয়েছে তাকে নোট করেছেন, যাকে সুন্দর মনে হয়েছে তাকে ইয়েস করেছেন। যার রেজাল্ট ভালো দেখেছেন তাকে ইয়েস করেছেন, তার রেজাল্ট একটু ডাউন দিয়ে তাকে নো করে দিয়েছেন। কিন্তু রেজাল্টের বিষয় দিয়ে তো শিক্ষকতা হয় না, শিক্ষকতা হয় দক্ষতা দিয়ে। আমি যে 10 বছর ধরে শিক্ষকতা করছি, এটা আমার দক্ষতা, এটা আমার রেজাল্ট না। তাই আপনাদেরকে বলি যে এই ধরনের ভাইভা খেলা বন্ধ করেন। শিক্ষকতা ভাইভা নিতে হলে ন্যূনতম একটা যে ভাইভা নেওয়া হয় সে ধরনের দক্ষ লোক দিয়ে নিতে হবে। আপনারা যেবার ভাইভা নিয়েছেন
আমার কাছে তো মনে হয় না তারা কোনো দক্ষ লোক ছিল, তারা কোনো প্রফেশনাল লোক ছিল, তারা আগে এই ধরনের ভাইবা নিয়েছে বলে এটা তো আমার কাছে মনে হয় নাই। আপনারা ভাইবা নিয়েছেন একবারে অনভিজ্ঞ, তারা নিজেদেরকে একবারে অ্যারিস্টটলের প্রজন্মের লোক ভেবে 1-1.5 মিনিটে একজনকে যোগ্য অযোগ্য হিসেবে বাতিল করে দিয়েছে। আর দেশের যারা নেতৃত্বস্থানীয় লোক আছে তারা কী পরিমাণের অপদার্থ, এই জিনিসটা জবাবদিহিতা করার জন্য তারা তাদের কাছে কিছু জানতে চাইল না যে আপনারা কী করেছেন। 23,000 মানুষ ফেল করলো ভাইবা। বিসিএসের মতো ভাইভায় তো এত মানুষ ফেল করে না। চাকরি কোন পরীক্ষার মধ্যে ভাইবা পরীক্ষায় ফেল করে? ভাইবা পরীক্ষায় তারা মেরিটে খোলায় না, ভাইবা পরীক্ষায় মার্কটা দেওয়া হয় রিটেনের সাথে যোগ হওয়ার পর, হয়তো বা ভাইবাতে কিছু মার্ক কম দেওয়া হয়, কম দেওয়ার পরে তারা পিছিয়ে যায়, ভাইবাতে ফেল দেয় না, তারা মেরিটে এগিয়ে যেতে পারে না, বিদায় হচ্ছে ভাইবার মার্কটা কম দেওয়া হয়। ভাইবাতে কাউকে ফেল দেওয়ার তো কোনো সিস্টেম বিধানই পড়ে না। 1-2 মার্কের জন্য আপনি কাকে ফেল দিবেন? তার রিটেন আছে, তার সার্টিফিকেটের মার্কস আছে, তার ড্রেস কোডের মার্ক আছে, সে উপস্থিত হয়ে আপনাকে একটা সালাম দিয়েছে, সে আপনাকে তার নামটা বলছে, সে কি তার নাম আপনাকে বলতে পারে নাই? এটাকে সে আপনার প্রশ্নের উত্তর দেয় নাই? সে তার সাবজেক্টের নাম বলছে, সেটাকে সে আপনাকে উত্তর দেয় নাই? অবশ্যই উত্তর দিয়েছে। তাহলে তাকে কোন যুক্তিতে আপনি ফেল দিলেন? আর ভাইবা বোর্ডে কি সবাই সব কিছু পারে? আপনি আসেন, আপনাকে যদি ক্লাস 5-এর বাচ্চা প্রশ্ন করে তখন আপনিও পারবেন না, এমন কিছু প্রশ্ন আছে। তার মানে এটার উপর নির্ভর করে তো একটা বাচ্চাকে আপনি ফেল দিতে পারেন, নাম্বার কম দিতে পারেন, তাকে হয়তো 5 মার্কটা দিবেন। তার মানে 4 মার্কের উপর নির্ভর করে আপনি একটা বাচ্চা, একজন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় পাশ করে আসলো, হ্যাঁ, তার সাবজেক্টিভ পরীক্ষার জ্ঞান এবং 1.5 মাসে সে ফিজিক্স এবং কেমিস্ট্রির মতো 2টা সাবজেক্টের সিলেবাস পূর্ণ করে ভৌত বিজ্ঞানের সাবজেক্টে সে বসে সে পাশ করছে, আপনি তাকে বলছেন অযোগ্য। কীভাবে বললেন? আপনি কি আমাকে ক্লাস দিয়েছিলেন? নাই, আপনি আসেন, আপনি একটা ফিজিক্স ক্লাস নেবেন, আমি একটা ফিজিক্স ক্লাস নেব। যদি স্টুডেন্ট আপনাকে বলে যে আপনি ভালো, তাহলে আমার আর চাকরির দরকার নাই। নাহলে আপনি একটা কেমিস্ট্রি ক্লাস নিতে আসেন, আমি একটা কেমিস্ট্রি ক্লাস নেব, আপনি একটা কেমিস্ট্রি ক্লাস নেবেন। যদি তারা বলে যে না আপনার ক্লাসটা ভালো, তাহলে আমি আর শিক্ষকতা চাই না। এটা একটা ফাইজলামি হয়েছে, ভাইবা হয়নি। যাক, কষ্ট। তবে আমরা শুধু না, সামনের বার যারা পরীক্ষা দিবে, আমাদের এই আন্দোলনটা হয়তো ছিল, সামনের বার যারা পরীক্ষা দিবে তারাও কিন্তু এটা থেকে যাতে বঞ্চিত না হয়। আজকে যদি আমাদের আন্দোলনটা ব্যর্থতায় পর্যবেসিত হয়, তাহলে সামনের বার কিন্তু যারা পরীক্ষা দিবেন তাদেরও কিন্তু এই বৈষম্যের শিকার হবেন। আজকে আপনারা যারা অবহেলা করছেন, তাইলে সামনের বার আপনারাও কিন্তু এটা পাবেন, এটা নিশ্চিত থাকেন। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই এটাই, যে একটা আন্দোলন মানে শুধু একটা শ্রেণীর জন্য না, একটা আন্দোলন হচ্ছে পরবর্তী প্রজন্মের জন্য পথ প্রদর্শক। তাই আপনারা কোনো কিছু নিয়ে অবহেলা করবেন না। এখানে যে ইনজাস্টিস হয়েছে সেটা আপনাকে মানতে হবে এবং এটার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে এবং সোচ্চার হয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। এবং এনটিআরসি যে বারবারই দুর্নীতি করছে, এটা তো আপনারা দেখতেই পারছেন, তারা রেজাল্টটা কয়বার পরিবর্তন করছে এবং বিভিন্ন পত্রপত্রিকায়ও কিন্তু এর অবহেলা নিয়ে আসছে, কিন্তু এই বিষয়ে কেউ কথা বলে না। কারণ এইবার তো আমরা জানি এইবার এনটিআরসি যে কী করছে সেগুলো হয়তো বলবো না, কারণ সময় খারাপ, সে কথাগুলো বলবো না। এনটিআরসি যে এবারে কী করছে, 8 মাস ধরে ভাইবা নিয়েছে এবং কোথায় কোথায় যে লিস্ট চলে গিয়েছে সেটা তো আমরা জানি, কিন্তু সে কথাটা বলবো না। যাক, এমনি সময় খারাপ। একটা প্রার্থী পরীক্ষা দিতে গেছে, আমি 30 বছর আবেদন করছি, এখন আমার বয়স 32 বছর, সামনে আর 3 বছর আছে। সে আমাকে তো আমার বয়সটাও তো দেখতে পারতো যে এই লোকে তো অনেকে দিচ্ছে যে এত বছর সে পড়াশোনা করে কী করছে। আমি অনার্স করছি 16 সালে, তাহলে সে তো আমাকে জিজ্ঞেস করবে যে আপনি এখন কি করছেন। আমার যে শিক্ষকতার একটা অভিজ্ঞতা আছে সে আমার জানে নাই। 1.5 মিনিট আমাকে 6টা প্রশ্ন করছে, 6টা প্রশ্ন তো আমি আপনাকে হ্যান্ডেল করেছি 1.5 মিনিটের ভিতরে। আপনি কত বড় এরিস্টটলের বাপ যে আপনাকে 1.5 মিনিটের প্রশ্ন করলে আপনি এতগুলো উত্তর দিতে পারবেন? 1.5 মাসের ভিতর 2টা সাবজেক্টের সিলেবাস শেষ করে পরীক্ষা দিয়ে রিটেন পাস করে আসলাম, আর আপনি 1.5 মিনিট আমাকে বললেন যে আমি অযোগ্য। আপনাকে টেনে হিস্ট্রি রাস্তায় পিটাবো, এটা নিশ্চিত থাকেন। আন্দোলন করা থেকে করা হবে।